আজকে উপস্থিত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ডেমোক্রেসি ডেয়াসকে আজকের এই ধরনের অনুষ্ঠান করবার জন্য এবং আমাকে দাওয়াত জানাবার জন্য। একই সাথে মঞ্চে পাবেল ভাই আছেন, মঈন ভাই আছেন, বিজ্ঞজনরা আছেন, ওনাদেরকেও আমাকে এখানে ডাকবার জন্য। ডক্টর আব্দুল্লাহ আল মামুন যেই আমাদের রিসার্চটা আমাদেরকে এখানে আজকে প্রেজেন্ট করেছেন, খুবই সুন্দর রিসার্চ হয়েছে। এটার কিছু বায়াসিস সম্বন্ধে অলরেডি মাসুদ কামাল ভাই আলোকপাত করেছেন। আমি আসলে জাস্ট মূল বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট একটু ক্ষমা চেয়ে নেই, আমি একটু দেরিতে এসে পৌঁছেছি। দোষটা পুরোপুরি আমার না, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল বৃহস্পতিবারের জন্য, ইভেন্টটা বুধবারে, এখানে একটা হয়তো। যাই হোক, মেইন যে পয়েন্টটা যে সরকার এখন নির্বাচন কবে এবং পিআর পদ্ধতি, নির্বাচন কবে, আসলে অরিজিনালি আমরা অনেক আগে নির্বাচন চেয়েছিলাম, যত শীঘ্রই সম্ভব নির্বাচন চেয়েছিলাম, সেটা গত বছরের অগস্ট মাস থেকেই। এবং নির্বাচন কমিশন থেকে আর্লিয়ার দিস ইয়ার, মানে আরো বেশ কিছু মাস আগে যখন আমরা পরিষ্কার বার্তা পাই নির্বাচন কমিশন থেকে, পরিষ্কার বার্তা পাই যে অক্টোবর মাসের ভেতরে, মানে 2025-এর অক্টোবর মাসের ভেতরে নির্বাচন কমিশন তৈরি থাকবে নির্বাচন দেবার জন্য, তখন থেকে আমাদের রাজপথে একটা ডাক থাকে এবং প্রচেষ্টা থাকে যে অক্টোবরের যত কাছাকাছি আমরা একটা নির্বাচন পেতে পারি। এখান থেকে আমরা ডিসেম্বর গেছি, ডিসেম্বর থেকে কিছুদিন আগে লন্ডনে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা আলোচনার মাধ্যমে যখন একটা তারিখের কাছাকাছি আমরা এসেছি, একটা তারিখ নির্ধারণ হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করানো হয়েছে সরকারের পক্ষ থেকেও, তখন আমরা আস্থা পেয়েছি যে ঠিক আছে, সেই তারিখের ভিতরে আমরা নির্বাচন পাচ্ছি। এগুলো অলরেডি সবাই জানেন। এগুলো কেন আজকে তুললাম, আজকে এগুলো এই কথাগুলো তোলার মূল কারণ হলো আজ থেকে এক্স্যাক্টলি 4 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার বসার সৌভাগ্য হয়। আমি একা বসিনি, আরো কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন। এই গত 12 মাসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো যখন বসে, আলোচনার নামে বসে, এই আলোচনা নিয়ে ছোট্ট একটু পরিষ্কার করি আপনাদেরকে। ইউজুয়ালি পুরো আলোচনায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যতখানি কথা না হয়, আলোচনা শেষ হওয়ার পর মাঝে মধ্যে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচিতি ছিল, উনি একটু ডেকে নেয়, ববি একটু শুনেন, ওই ববি একটু শুনেন বলে যতটুকু আমার সাথে কথা হয়, পুরো আলোচনার মিটিং এ এত কথা কারোর সাথে হয় না। এইটা হলো রাজনৈতিক দলদের সাথে আলোচনা। এখানে কয়েকজন অলরেডি আলোকপাত করেছেন যে রাজনৈতিক দলদের সাথে যখন এই আপনার কি বলার নাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মিটিং হয়, এখানে আসলে মিটিং তেমন কিছু হয় না, অল্প কিছু কথা হয়, তেমন কোনো আইডিয়াস এক্সচেঞ্জ হয় না, এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেগুলো বলেন সেগুলো বের হওয়ার সাথে সাথে অন্য আঙ্গিকে প্রেজেন্ট করা হয়। এটা কেন বলছি, কারণ 4 দিন আগে পরিষ্কার ভাবে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে, আমাদের ডাকা হয়েছিল দেশের অস্থিতিশীল যে অবস্থা, এখান থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম ডিরেক্টলি যে যদি আপনি নির্বাচন সম্বন্ধে পরিষ্কার একটা বার্তা আমাদেরকে দেন, আমরা জনগণের কাছে পৌঁছে দেই, জাস্ট এই বার্তার মাধ্যমে আমরা অনেকটা স্টেবিলিটি আনতে পারবো। উনি তখন পরিষ্কার আমার দিকে তাকিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব, আপনারা দুশ্চিন্তা করেন না। যখন আমি জিজ্ঞেস করলাম কয়েকদিন মানে কি, তখন প্রেস উইং থেকে সবাই ক্লারিফিকেশন দিলেন, মানে প্রেস উইং থেকে সবাই 3 জন একসাথে, আপনার শফিক সাহেব, মজুমদার সাহেব, ফয়েজ সাহেব, 3 জন একসাথে এক গলায় বলে উঠলেন 5ই আগস্টের মধ্যে। সো তার মানে 3 জন একসাথে বলাটার মানে আমি ধরে নিয়েছি যে এগুলো প্রি প্ল্যান, তারা অলরেডি আলোচনা করেছেন, এটা তৈরি হয়ে গেছে। সো ওখান থেকে বেরিয়ে গণমাধ্যমে আমি এই কথাটা বলেছি, এবং আমার সাথে আরো যারা ছিলেন তারাও বোধহয় গণমাধ্যমে যখন কথা বলেছেন এই কথাটা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন কয়েকদিনের ভিতর উনি অফিসিয়ালি অ্যানাউন্স করবেন। কিন্তু ওই দিনের প্রেস রিলিজে প্রেস উইং এর কেউ লেখে নাই, যদিও মানে পুরো মিটিং এর মাঝখানে এই কথাটা উঠে, এবং বাকি হাফ মিটিং এর এটা নিয়েই শুধু আলোচনা হয় এবং সবাই ধন্যবাদ এবং সাধুবাদ জানায় প্রধান উপদেষ্টাকে। কিন্তু প্রেস আপনার রিলিজে এটা নিয়ে কোনো মেনশনই ছিল না, এবং তারপর গত 4-5 দিন ধরে আমি দেখছি যে সব জায়গায় সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের পরিষ্কার কোনো আলোচনা হয় নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই নাই, আমরা আসলে অক্টোবরের কাছাকাছি নির্বাচন চেয়েছি, ইফ নট অক্টোবরে নির্বাচন চেয়েছি 2025-এর। এখান থেকে আমরা 2025-এর ডিসেম্বরে গেছি। একটা বড় লম্বা আলোচনার মাধ্যমে যখন যুগপথ আন্দোলনের প্রধান নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ দ্য বিএনপি জনাব তারেক রহমান একটা ডিসিশনে আসলেন
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে যে ফেব্রুয়ারি শুরু, আমরা সবাই সেটা মেনে নিয়েছি, কিন্তু সেটা তো পরিষ্কার হতে হবে ভাই। তো 5 তারিখ আমরা শুনে বেরিয়েছি, আজ থেকে 4 দিন আগে প্রধান উপদেষ্টার মুখ থেকে 5 তারিখ বা কিছুদিন, এবং তার গ্রুপের থেকে 5 তারিখ 5ই অগস্ট পরিষ্কার জানাবে, এটা শুনে আমরা বেরিয়েছি। আমি এখন আজকে এখানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, সুশীল সমাজের ভাইয়েরা যারা আছেন, যারা অলরেডি কমপ্লেইন করেছেন যে আমাদের ইকোনমির অবস্থা এমন জায়গায় যে আমরা ইকোনমি চালাতে পারবো না যদি তাড়াতাড়ি স্টেবিলিটি না আসে, আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, কোন লুকাচুরি নাই, কোন মিথ্যাচার নাই, পরিষ্কার দিয়েছিলেন। তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে, সেই 5 তারিখের ভেতরে যদি পরিষ্কার নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা না দেয়, যেটা অলরেডি উনি প্রমিস করেছেন, আমাদেরকে প্রমিস করার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তার কাছে প্রমিস করেছেন, এটা অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে আসলেই কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না। এবং 5 তারিখে যদি ডাক না দেন, আমি বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব আছে, জনগণের তরফ থেকে আমাদের উপর একটা দায়িত্ব আছে যে তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রাম দিতে হবে, রাজপথে প্রয়োজনে নামতে হবে। আর রাজপথে যদি নামতে হয়, প্রোগ্রাম যদি দিতে হয়, তাহলে ফেব্রুয়ারি নিয়ে আর কথা হবে না। তাহলে যত শীঘ্রই, যদি অক্টোবরে পারে নির্বাচন কমিশন নির্বাচন দিতে, তাহলে অক্টোবরেই নির্বাচন চাই। আমি এই আহ্বান আজকে এখানে যারা আছে তাদের সবার কাছে জানাচ্ছি যে ইদার পরিষ্কার করবে সরকার, নির্বাচন ইজ নট এ জোক। আজকে এই প্রবন্ধতে পরিষ্কার করা হয়েছে নির্বাচন দেরি হলে কি হয়। আমরা ইথিওপিয়ায় দেখেছি, আমরা 1917 সালে রাশিয়াতে দেখেছি, আমরা 1794 ফ্রান্সে দেখেছি। কোন দেশে কত লম্বা সময় একটা অনির্দিষ্টকালের জন্য যদি একটা মেকশিফট বা ইন্টারিম টাইপের সরকার থাকে, তাহলে সেই দেশে কত বড় ক্ষতি সাধন হতে পারে। আমাদের দেশে আমরা গত 10 বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার পর এই ক্ষতি সাধন হতে দিতে পারি না। সো ইদার 5 তারিখের ভেতরে পরিষ্কার অ্যানাউন্সমেন্ট আসবে, এবং তারপর আমরা রাস্তাঘাটে সব জায়গায় দেখব পরিষ্কারভাবে সরকারের প্রত্যেকটা অফিস কাজ করছে সেটা বাস্তবায়নের জন্য। আর আমাদের শক্ত কর্মসূচির অ্যানাউন্সমেন্ট দিতে হবে। আমি আজকে এই পোডিয়ামে দাঁড়িয়ে ডেমোক্রেসি ডেস্ককে ধন্যবাদ জানিয়ে যারা আছেন সবার প্রতি আমার শক্ত আহ্বান আবার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যে 5 তারিখের মধ্যে যদি পরিষ্কার না করে, তাহলে আমাদের একটা মাত্র পথ থাকবে, শক্ত আন্দোলন বা রাজপথে নামা। এবং রাজপথে একবার নামলে প্লিজ আমরা যেন আর ফেব্রুয়ারিতে না আটকাই। দেশের প্রয়োজন, জাতির প্রয়োজন, জনগণের প্রয়োজন, তাদের প্রধান অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রথম থেকে ছিলাম। আজকেও আমাদের সেই জায়গায় থাকতে হবে, আমরা যেন এখান থেকে এক পাও না নড়ি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব ববি হাজ্জাজ। এই পর্যায়ে আজকের পুরো উপস্থাপনা এবং আলোচনার উপরে তার মূল্যবান বক্তব্য শুনবার জন্য আমি আহ্বান জানাবো অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, যার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, ভাঙ্গাহাটে বক্তব্য দিতে প্রেরণা পাই না, প্রণোদিত হই না। আমি 2-4টা মৌলিক কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকের এই গোলটেবিল বৈঠকে যে সুরটা প্রচন্ডভাবে উচ্চকিত হয়েছে সেটা হচ্ছে অবিশ্বাস, অনাস্থা। এবং অবিশ্বাস এবং অনাস্থা যখন
একটা জাতিকে গ্রাস করে, তখন কিন্তু সেই জাতির সামনে দুর্যোগ ছাড়া অন্য কোনো বিকল্প থাকে না। মেহেরবানি করে বিষয়টা চিন্তা ভাবনা করবেন। এইখানে প্রবন্ধের উপস্থাপক চমৎকার একটা প্রবন্ধ লিখেছেন এবং তিনি এর জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় যেসব সেমিনার এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করে, সেখানে খুব কম ক্ষেত্রেই এই ধরনের পরিশ্রম করে পেপার উপস্থাপন করার দৃষ্টান্ত খুব বেশি একটা আমার চোখে পড়ে নাই, পড়ে না। এইখানে বক্তব্য এসছে তৃতীয় বিশ্বে গণতন্ত্র ইনকিউবেটরের শিশুর মতো। এখানে প্রশ্নটা হচ্ছে যে তৃতীয় বিশ্বে আসলে গণতন্ত্র কতটা কার্যকর। এইখানে সাইফুল ইসলাম সাহেব কিছু মৌলিক কথা বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিং এর প্রশ্ন উত্থাপন করেছেন। স্ট্রং স্টেট, উইক নেশন, স্ট্রং নেশন, উইক স্টেট, এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন। আমি মনে করি যে এই ধারায়ও যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশে আজকে কেন আমরা একটা ইম্পাস অর্থাৎ অচল অবস্থার মধ্যে রয়েছি, সেইটা বুঝতে পারব। এখন আসুন, এইখানে বাংলাদেশে গণতন্ত্রের সমস্যাটা কি। 53 বছর ধরে বা 55 বছর ধরে আমরা এখানে গণতন্ত্রটাকে খুঁজেছি, কিন্তু সত্যিকার অর্থে সেইভাবে এইখানে সাস্টেনেবল ডেমোক্রেসি আমরা পাই নাই। কেন পাই নাই? এই না পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের আর্থসামাজিক কাঠামো। এই আর্থসামাজিক কাঠামোতে আমরা সাস্টেইনেবল ডেমোক্রেসি আশা করতে পারি না। আপনার ব্যারিংটন মুর নামে একজন অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি বেশ কিছু লেখালেখি করেছেন, তবে তার সবচাইতে বহুল আলোচিত বই হচ্ছে সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি। কোন ধরনের দেশে, কোন ধরনের সমাজে স্বৈরতন্ত্র বা ডিক্টেটরশিপ ফ্লারিশ করে, আর কোন ধরনের দেশে গণতন্ত্র বিকশিত হয়, সেই আলোচনা করতে গিয়ে তিনি একটা ছোট্ট বাক্য লিখেছেন। সেই বাক্যটি হচ্ছে নো বুর্জোয়া, নো ডেমোক্রেসি। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি বুর্জোয়া আছে? যেই বুর্জোয়া ইংল্যান্ডে গণতন্ত্র রক্ষা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র রক্ষা করে, ফ্রান্সে গণতন্ত্র রক্ষা করে, সেই গণতন্ত্র, সেই বুর্জোয়া বাংলাদেশে বিকশিত হয় নাই। আপনারা বলতে পারেন প্রতিবেশী ভারত সামাজিক কাঠামোর দিক থেকে, সোশিও ইকোনমিক স্ট্রাকচারের দিক থেকে বাংলাদেশ থেকে ভিন্ন কোন রকম দেশ নয়। সেখানে তো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র টিকে আছে। কিন্তু ভারতের দিকেও যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব সেখানে এখন গণতন্ত্র খুব ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে। সাম্প্রদায়িকতা, হিন্দুত্ববাদ থেকে শুরু করে সমস্ত ধরনের বিরোধ ভারতীয় সমাজকে আকীর্ণ করেছে। ফলে
ভারতেও ভবিষ্যতে গণতন্ত্র কতটা থাকবে সে নিয়ে বোধহয় প্রশ্ন করা অবান্তর হবে না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে অলিগার্কদের অস্তিত্ব। এই অলিগার্করা একদিনে গড়ে ওঠে নাই, এরা ৭২ সাল থেকে গড়ে উঠেছে এবং সবচেয়ে বেশি ফুলে ফেঁপে উঠেছে শেখ হাসিনার শাসনামলে। এখানে বহু সংস্কারের কথা আলোচনা হচ্ছে, কিন্তু অলিগার্কদেরকে উচ্ছেদ করা নিয়ে কোনো আলোচনা দেখছি না, রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখছি না, প্রফেসর ইউনূসের সরকারের মধ্যেও দেখছি না। অথচ এই অলিগার্করাই কিন্তু দায়ী বাংলাদেশে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র এখানে যে শিকড় বিস্তার করেছে তার জন্য। এবং তাদেরকে যদি উচ্ছেদ করা না হয় তাহলে এখন তারা একটু ব্যাকফুটে আছে অভ্যুত্থানের ফলে, তারা আবারও শিকড় গেড়ে বসবে এবং গণতন্ত্রকে তছনছ করার চেষ্টা করবে। কাজেই এইখানে যে অলিগার্ক, আপনারা তো বলবেন যে এরা তো পুঁজিপতি। না, সত্যিকার পুঁজিপতির চরিত্র যেটা হয় সেটা এই অলিগার্কদের নাই। এরা লুণ্ঠন করে, তস্কর বৃত্তি করে, এর মাধ্যমে তারা তাদের সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করে এবং দেশ থেকে সম্পদ পাচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকে যদি আমরা স্পর্শ না করি তাহলে এরা আবার পুনঃপ্রত্যাবর্তন করবে, আবারও জেকে বসবে এবং বাংলাদেশের গণতন্ত্রের সর্বনাশ ঘটাবে। এরা কি করেছে আমরা জানি, ইকোনমিস্টরা বলে রেগুলেটরি ক্যাপচার, অর্থাৎ যারা রেগুলেট করবেন তাদেরকেই রেগুলেটেডরা তাদেরকে ক্যাপচার করে ফেলে, দখল করে ফেলে। আর বাংলাদেশে যেটা হয়েছে, এই শেখ হাসিনার সরকারের মধ্য দিয়ে এখানকার অলিগার্করা স্টেট ক্যাপচার করেছে, বাংলাদেশ রাষ্ট্রটাকেই ক্যাপচার করে ফেলেছিল। এবং এই ক্যাপচার করার যে নমুনা সেটা হচ্ছে যে এখানকার ব্যাংকের কোনো শৃঙ্খলা ছিল না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কোনো শৃঙ্খলা ছিল না, ফলে তারা যা তা করেছে। এবং এই রকম অবস্থাতে সত্যিকার অর্থে গণতন্ত্র হতে পারে না। আপনারা একটু বাংলাদেশের পেছনের দিকে তাকান, ৭২ সাল থেকেই এইখানে দখল, হাইজ্যাক, লুটতরাজ শুরু হয়েছিল এবং সেই সময় আমরা বলতাম যে এই কাজগুলো করে ষোড়শ বাহিনী। অর্থাৎ 16ই ডিসেম্বর যে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হলো তারপর থেকেই এই একটা দল লুটতরাজ শুরু করেছিল। সেই লুটতরাজ তার বহু শাখা প্রশাখা বিস্তার করেছে এবং সেইটা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে সমাজ কাঠামোকে সামান্যতম আঘাত না করে গণতন্ত্রের আশা করা আমার মনে হয় খুব যৌক্তিক চিন্তা ভাবনা বলে মনে হয় না। তো কাজেই আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে এই স্টেট ক্যাপচারের দশার থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। ফ্রান্সে যেমন একসময় ফরাসি বিপ্লবের আগে ষোড়শ লুই বলেছিল আই এম দি স্টেট, শেখ হাসিনাও মনে করেছিলেন তিনি স্টেট, তিনি সবকিছু, এবং তার সাঙ্গপাঙ্গ লোকজনরাই তাদের স্বার্থ রক্ষা করাটাই হচ্ছে তার দায়িত্ব, জনগণের দায়িত্ব নয়। আমি মনে করি আজকে যারা গণতন্ত্রের চর্চা করছেন তাদের উচিত হবে যে একদিকে শুধু রাজনৈতিক কাঠামো নিয়েই চিন্তা করলে হবে না,
অর্থনৈতিক কাঠামোটাও চিন্তা করতে হবে, এবং অর্থনৈতিক কাঠামো যদি গণতন্ত্রের জন্য সহায়ক না হয়, তাহলে এখানে আমরা গণতন্ত্রের কথা যতই জোর গলায় বলি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। অর্থাৎ আমাদের একটা বিপ্লব দরকার। এই বিপ্লবটা হচ্ছে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। আমি সমাজতন্ত্রের কথা বলছি না। এখানে পুঁজিবাদ প্রতিষ্ঠা করার জন্যই একটা বিপ্লব দরকার। তবে সেই পুঁজিবাদ হবে মানুষের জন্য সহনশীল একটা ব্যবস্থা, যেখানে এন্টারপ্রাইজ, উদ্যম, ঝুঁকি নেওয়ার মূল্য থাকবে এবং বিনিয়োগের মূল্য থাকবে। সেই ধরনের একটা অর্থনৈতিক কাঠামো যদি আমরা সৃষ্টি করতে পারি এবং তার পাশাপাশি প্রতিযোগিতাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, কম্পিটিশনকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই আমরা তার পাশাপাশি বা তার প্যারালেল পলিটিক্যাল সিস্টেম হিসেবে গণতন্ত্রকে খুঁজে পাব। আমার মনে হয় আপনারা আমার বক্তব্য শুনে খুব সন্তুষ্ট হতে পারেননি। খুব জোর গলায় যদি আমি ইউনূস সরকারের নিন্দা করতাম, খুব জোর গলায় যদি আমি রাজনৈতিক দলগুলোর নিন্দা করতাম, তাইলে বোধহয় আপনারা খুব খুশি হতে পারতেন। কিন্তু আমার তো সেই কাজ না। আমি তো চেষ্টা করব সমস্যার মূলটা কোথায় সেই দিকে ইন্ডিকেট করা এবং সেই দিকেই রাজনৈতিক চর্চাকে, চিন্তাভাবনাকে পরিচালিত করা। আমার মনে হয় আমি যথেষ্ট সময় নিয়ে ফেলেছি। অনেক কথা ছিল, সে কথা বলার সুযোগ নেই, সময়ও নেই। তো আপনারা যেটুকু শুনেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে এইটুকু বলতে পারি এক লাইনে, সেটা হচ্ছে বর্তমানে আমি যে ইম্পাস অবস্থার, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। এবং সেই নির্বাচন হলেই যে সবকিছু ভালো হয়ে যাবে সেটাও কিন্তু ভাবার কারণ নেই। এর জন্য সময়ের প্রয়োজন এবং নিষ্ঠার প্রয়োজন, উদ্যোগের প্রয়োজন, রাজনীতির সঠিক চর্চা প্রয়োজন, আদর্শবাদের প্রয়োজন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে নির্বাচন কেমন হবে। সেটা কি আমরা সনাতন যে পদ্ধতিতে অভ্যস্ত সেই পদ্ধতিতে হবে, না আপনার পিয়ার পদ্ধতিতে হবে? ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিয়ার কোনো সমাধান নয়, এবং আমি মনে করি যে দেশের প্রয়োজনে, অর্থনীতির স্বার্থেই এখানে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা প্রয়োজন। এবং সেই স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই এই যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে। অন্যথায় এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে এবং বারবার সরকার পরিবর্তন হবে। সেই সুযোগে ভারতীয় আধিপত্যবাদ আমাদের যেইটুকু সার্বভৌমত্ব আছে সেইটাও কেড়ে নিয়ে যাবে। এবং এক বক্তা বলেছিলেন যে মালয়েশিয়ার এত উন্নতি কেন হয়েছে, তার চারদিকে, সে তার জবাব হিসেবে বলেছিলেন যে তার চারদিকে ভারত নেই, আর আমাদের চারদিকে বা তিন দিকেই ভারত আছে। সুতরাং আমাদের রাজনীতিতে স্থিতিশীলতা আসছে না, অর্থনীতিতেও স্থিতিশীলতা আসছে না, এবং গড়ে উঠছে না সত্যিকার কোনো সৃজনশীল উদ্যোগ। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আপনি বরাবরের মতনই যে কোনো বিষয়ের গভীরে যান, আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এখানে বক্তব্য পছন্দ অপছন্দ নিয়ে অনেক ঊর্ধ্বে উঠে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অর্থনৈতিক কাঠামো সহনীয় না হলে গণতান্ত্রিক উত্তরণের সফলতা আকাঙ্ক্ষা করবার সুযোগ যেমন থাকে না, এবং সেটির জন্য একটি বিপ্লবের অপেক্ষা আমাদের করতে হবে, সেই প্রত্যাশা আমরাও আপনার মতন সবার মতন করি। এই পর্যায়ে এই আলোচনার সর্বশেষ বক্তব্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্যার, আপনাকে আপনার বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। আমি আজকে সর্বপ্রথম
আজকের এই যে আলোচনা সভার আয়োজন যারা করেছেন এবং আজকে যারা গবেষণাপত্রটি যারা উপস্থাপন করেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই কারণে যে আমার যে মূল যে কাজ শিক্ষকতা, সেই শিক্ষকতার প্রেক্ষিতে আমি বলবো যে একটি চমৎকার অ্যাপ্রোচ আজকে নেওয়া হয়েছে, যেই অ্যাপ্রোচটি রাজনীতির ভিতরে অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত। যদিও একজন বক্তা আজকে বলেছেন যে এই গবেষণায় যে প্রাপ্ত ফলাফল এটা সবারই জানা আছে, সেটা হয়তো সত্যি, আমি অস্বীকার করব না। কিন্তু তারপরেও আমাদের সব জানা যদি আমরা তথ্য উপাত্ত দিয়ে আমরা সেটাকে কনফার্ম করতে পারি অথবা নিগেট করতে পারি, আমার মনে হয় যে এই গবেষণা এটার কোনো সাবস্টিটিউট নেই, এটা করতেই হবে। এবং এই কাজটি করেছেন ডক্টর আব্দুল্লাহ মামুন, তার টিম এবং সার্বিক তত্ত্বাবধায়ক যিনি ডক্টর পারভেজ, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কক্ষে শ্রোতা নাই এটা বলা হয়েছে, একটি গল্প বলেছেন একজন বক্তা। আমি স্বীকার করি এই কক্ষে শ্রোতা নেই, কিন্তু আমি পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাই এই কক্ষে কিন্তু শ্রোতাদের চোখ রয়েছে। শ্রোতাদের চোখ রয়েছে ঘরের ভেতরে প্রায় 40টি টেলিভিশন ক্যামেরার মাধ্যমে, এবং তারা কিন্তু আজকে আমরা কি বলছি, ঘরের ভিতরে কেউ না থাকলেও তারা কিন্তু সারা বাংলাদেশে বা বিশ্বে যারা বাঙালি যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা সারা বিশ্বে আছেন, তাদের সবার কাছে এই বার্তা তারা পৌঁছে দিচ্ছেন। এমনকি লাইভও যাচ্ছে, আমি যতদূর জানি লাইভে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ আমাদের আলোচনা শুনছেন। কাজেই আমরা এখানে যে কথা বলি, এই কথা যে একেবারে কেউ শোনে না সেটাও নয়। তো এই সবগুলো বিষয় বিবেচনা রেখে আমি যে বক্তব্য দিয়ে আমি আজকে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে বিশেষ করে মিডিয়া সাংবাদিকরা তারা শিরোনাম খোঁজেন, কাজে সেভাবেই আমি শুরু করছি এবং কিছুটা আত্মসমালোচনার সুরেও বলছি। কাজে আপনারা সেই আঙ্গিকে আমার বক্তব্য নেবেন, আমি অন্যকে সমালোচনা করার জন্য বলছি না। কথাটি হচ্ছে এই যে when the party becomes more powerful than the people, then democracy is in danger. বাংলায় বলতে গেলে যে রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে। এই কথাটি বলেছি কারণ এই কথাটির সঙ্গে আজকের যে গবেষণাপত্র তার একটি অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে, আমি সেভাবে দেখেছি। আমি কেন এই কথা বলছি সেটা কিছুক্ষণ পরে সে কথায় যাব এবং আমি সেটা ব্যাখ্যা করব। তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে এখানে একটি গবেষণাপত্র আছে, পিআর সিস্টেম বাংলাদেশের বেলায় প্রযোজ্য কিনা। এই কাজটি কিন্তু আমরা করেছিলাম আজকে থেকে 10 বছর আগে। এখানে একজন বক্তা বলেছেন যে পিআর কোনো বাংলাদেশি ইস্যু ছিল না, জনগণ কোনোদিন পিআর নিয়ে কথা বলেনি। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেহেতু এই বিষয়টি এসেছে, মূলত দুটি পদ্ধতি নির্বাচনে, একটা বলা হয় যে ফার্স্ট পাস দ্য পোস্ট, যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা জানবেন। এফপিটিপি অর্থাৎ আমরা যে প্রক্রিয়া নির্বাচন এখন করি, খুব সহজ বাংলায় বলছি, আমরা তো খেলার মাঠে যাই, বাৎসরিক স্পোর্টস হয়, সেখানে দেখি যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর একটা শেষ একটা ফিতে, লাল ফিতে দেওয়া থাকে, সেটাকে আমরা বলি পোস্ট। তো ফার্স্ট পাস দ্য পোস্ট মানে হচ্ছে আমরা যখন রেস শুরু করি, দৌড় শুরু করি প্রতিযোগিতা, সবার আগে যে লাল ফিতায় পৌঁছে তিনি কিন্তু বিজয়ী। এবং বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট, অর্থাৎ
যেই সবচেয়ে বেশি ভোট পান তিনি কিন্তু বিজয়ী হন। এখানে কিন্তু 50% হলো কি না হলো, এখানে কোনো ক্রমানুসারে হলো কি না হলো, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, কে চতুর্থ হয়েছে, কে পঞ্চম সংখ্যক ভোট পেয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এবং এটা বাংলাদেশে এই কারণেই প্রচলিত যে বাংলাদেশের যে আর্থ সামাজিক ব্যবস্থার কথা একটু আগে এখানে বিভিন্ন আলোচক তারা উল্লেখ করেছেন, আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং আর্থিক এবং আমাদের কালচারাল এবং আমাদের যে মানসিক যে সাইকোলজি, সে সব কিছুর পরিপ্রেক্ষিতে সবচেয়ে সহজ এই পদ্ধতিটি কিন্তু, আর এটার আরেকটা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আরেকটা টার্মিনোলজি আছে, তাকে বলা হয় যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। অর্থাৎ আমি একজনকে ভোট দিচ্ছি এবং যে সর্বোচ্চ ভোট পাবে সেই বিজয়ী। এর চেয়ে সহজ ভোটিং পদ্ধতি পৃথিবীতে নেই। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিশ্বের যে মডেলে আমরা গণতন্ত্রটাকে প্র্যাকটিস করি বাংলাদেশে, দি ওয়েস্টমিনিস্টার, যেখানে হাজার বছর ধরে এই গণতান্ত্রিক পদ্ধতি একটা ক্রমানুসারে, যেটা আজকের বিলাতের গণতান্ত্রিক পদ্ধতিতে রূপ নিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সেখানে পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। আমেরিকার যুক্তরাষ্ট্রে 250 বছরের যে গণতন্ত্র, সেখানে কিন্তু পিআর পদ্ধতি প্রচলিত হয়নি। বিশ্বের বড় বড় যে গণতন্ত্রগুলো রয়েছে, কানাডা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ভারত বলুন, কোথাও কিন্তু মিক্সড সেই পদ্ধতি, উভয় পদ্ধতি নির্বাচন হয়েছে। তো যে বাংলা চলিত পদ্ধতি চায়, তাহলে কিন্তু আমার মনে হয় এই গবেষণা পত্রটি আরো বেশি জোরদার হতো এবং আরো শক্তিশালী হতো এবং আমরা দেশের মানুষ ভাবে জানতে পারতাম। এখানে 26 দেখুন 1, 2, কাজে বাংলাদেশ সেখানে সেই তালিকায় 3 নম্বরে আসত। 3 মাস, এবং 3 মাসের মাথায় যে নির্বাচনটি হয়েছিল, আপনারা অনেকে ভুলে গিয়েছিলেন, হয়তো ভুলে গিয়েছেন, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, আজকে থেকে 35 বছর আগের কথা। সেই 3 মাসের ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তখন কেয়ারটেকার শব্দটা ব্যবহার করেছিলাম, সেই 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু একাধিক সংস্কার কমিশন তারা সৃষ্টি করেছিলেন এবং তারা রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু সেই রিপোর্ট নিয়ে দেন দরবার বলেছিলেন যে আমরা এই সংস্কার এই দেশের সংস্কার করার যে সরকারেরই আছে, একটা অনির্বাচিত বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে, এটা আমাদের মানতে হবে। এখানে আপনারা জানেন যে কোন অবস্থার প্রেক্ষিতে আজকের এই সরকারটি সৃষ্টি হয়েছিল।
ডকট্রিন অফ নেসেসিটি আমরা যেটাকে বলি আইনের ভাষায়। কাজেই তারা সেই কাজগুলো তারা করবে যেগুলো অত্যাবশ্যকীয় নেসেসিটি যেটাকে বলা হয়, সেই নেসেসিটির প্রয়োজনে যা যা করা প্রয়োজন সেগুলো তারা করবে। কাজে আমাদের নিজের দেশে 26টি দেশে যাওয়ার দরকার নাই, আমাদের নিজের দেশে যে উদাহরণটি রয়েছে সেটি আমরা দেখি না কেন। তারা তো 3 মাসের ভিতরে প্রয়োজনে যা যা করার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছিলেন, এবং এমন একটি নির্বাচন দিয়েছিলেন যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আজও আপনি জিজ্ঞাসা করুন একজন নিরপেক্ষভাবে উত্তর দেবে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন কিন্তু 91 সালের নির্বাচন ছিল। নিয়ে দ্বিমত করার খুব একটা সুযোগ যে আছে তা না, এবং জনাব মাহবুবুল্লাহ সাহেব অনেক কথা বলেছেন এবং তিনি চমৎকারভাবে বলেছেন যে তিনি সরকারের সমালোচনা যাবেন না, এবং সরকারের সমালোচনা যাবার কোনো দরকারও নেই। কামাল সাহেব তিনি বিএনপিকে অভিযুক্ত করেছেন যে কেন আমরা ফেব্রুয়ারির কথা বললাম, কেন আমরা ডিসেম্বরের কথা বললাম, অক্টোবরে কেন বললাম না, এবং অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। কাজে সেটার উত্তর দিতে হবে এই কারণে যে একজন রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে। একজন সাংবাদিক তার যে কর্মপদ্ধতি, একজন ইঞ্জিনিয়ার তার যে কর্মপদ্ধতি, একজন ডাক্তার এখানে মঞ্চে বসা আছেন তাদের যে কর্মপদ্ধতি, একজন শিক্ষক তার যে কর্মপদ্ধতি, একজন আইনজীবী তার যে কর্মপদ্ধতি, তার এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিকে কাজ করতে হয়। অনেক ভিউ পয়েন্ট সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হয়। এবং সেখানে আমি একটি কোটেশন দিয়ে মাসুদ কামাল সাহেবের প্রশ্নের উত্তর দেব। কোটেশনটা হচ্ছে অনেক পুরনো বিলাতে বিখ্যাত পার্লামেন্টারিয়ান, তিনি বলেছিলেন, when a politician says yes, it means maybe. When a politician says maybe, it means no. And when a politician says no, he is not even a politician. অর্থাৎ পলিটিশিয়ান হিসেবে আমাদের জীবনযাপন এত কঠিন, পলিটিশিয়ানকে কিন্তু সবকিছু সমন্বয় করে কাজ করতে হয়। এবং ওই যে কনসেনসাস বিল্ডিং এর কথা বলা হয়, বা একজন পলিটিশিয়ানের মতের সঙ্গে আরেকজনের মত না মিললে সরাসরি না করে এটাকে কিভাবে একটা সমাধানে নিয়ে যেতে হয়, এই ধরনের পদ্ধতিতে একজন রাজনীতিকে কাজ করতে হয়। কাজে কেমন একটা বলবো যে যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি সেই কথা আবার ফিরে আসছি যে আমি কেন বলেছি যে যদি পার্টি, যদি রাজনৈতিক দল যদি জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এই কথাটি আমি কেন বলেছি, কথাটি ভাবে না, এবং সেই কারণে একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে আমি যদি তার সঠিক যে
এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু আমরা এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। কাজেই আজকে এই বিষয় যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু আমরা এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। কাজেই আজকে এই বিষয়টি নিয়ে, হ্যাঁ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে, আলোচনা হবে। তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো, সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি। আমি যখন এই কথাগুলো বলি অনেকে আমাকে বলেন যে পৃথিবীর তো আরো 40টা না 50টা দেশে, বিভিন্ন দেশে পিআর 40টা না 50টা দেশে, বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। তখন আমার উত্তর হচ্ছে এই, যেটা আমি বলেছি, যে ওই 30-40টি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয়। যে কারণে এখানে এই পিআর পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। আরেকটি কথা উঠেছে, গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বক্তব্যের কিছু বিবরণ দিয়েছেন। আমি ছোট্ট একটি বিবরণ দিই আমার নিজের অভিজ্ঞতা থেকে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলা অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছি, অত্যন্ত জ্ঞানীগুণী লোকেরা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিনের জাস্টিস শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকার নির্বাচন ঘোষণা, এরকম কোন দৃশ্যমান কোন সংঘাত আমরা কিন্তু দেখতে পাইনি। এই কারণে যে বাংলাদেশের মানুষ যখন একবার নির্বাচনে ঝুঁকে পড়ে তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে না। ঠিক আমি এখনো এটা বিশ্বাস করি যে যদি সত্যি 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা। যদি কোনো অহেতুক বিলম্ব না হয় এবং নির্বাচন তারিখ যাতে ঘোষিত হয়। আজকে আমরা যে বিষয়গুলো, যে সার্বিক সমাজের যে পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যে শঙ্কিত হচ্ছি, এই যে নৈরাজ্য হয়, আজকে আমরা যে বিষয়গুলো, যে সার্বিক সমাজের যে পরিস্থিতিগুলো নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যে শঙ্কিত হচ্ছি, এই যে নৈরাজ্য যেটা বললাম, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা বললাম, এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে সার্বিক পরিস্থিতি সেটা একটা ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। আমি বিদ্রোহ শব্দটি ব্যবহার করব। অনেকে, আমরা জানি না সঠিক কোনটা শব্দ, বিদ্রোহ, বিপ্লব বা কোনটা কি হবে না হবে, আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছি। তারা কিন্তু দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা শুধু বৈষম্য, কোনটা কি হবে না হবে, আমি বিদ্রোহ শব্দটাই ব্যবহার করেছি। তারা কিন্তু
দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা শুধু বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যা অনুষ্ঠানের এইখানে সমাপ্তি। এই আলোচনা অনুষ্ঠানে সুধীজনের সমস্ত মতামতকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্র আমরা প্রস্তুত করব এবং সেটি প্রকাশ্য এবং অন্যান্য প্রক্রিয়াতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই কথা বলে আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।